আমাদের বিভিন্নভাবে তাদেরকে আমরা সরকারি দলের সব ধরনের সুযোগ সুবিধা লাভ করতেন বলে মনে করি। একটি হল জামাত ইসলাম, একটি হল বিএনপি, আর কয়েকটি ছোট ছোট দল আছে যার শ্রদ্ধেয় নেতারা অনেক শ্রদ্ধেয়, তারা অনেক দেশপ্রেমী, কিন্তু ওনাদের মধ্যে অনেকেই কোনোদিন নির্বাচনই করেন না। আর প্রায় আমার জানা মতে কেউই কোনোদিন নির্বাচন করে কোনো গুরুত্বপূর্ণ এমপি বা কোনো বলে আসেন না। তারাও কিন্তু সরকারি দলের সুযোগ সুবিধা লাভ করছে। এখন সরকারি দলের সবাই মিলে এক হয়ে নির্বাচন করবে এবং সরকারি দলের থেকে বাইরে যারা আছেন তাদের নির্বাচন করা হবে কি হবে না, যাবে কি যাবে না, সেটা নিয়ে নানা ধরনের রহস্য চলছে। এখন প্রশ্ন হলো, এই সমস্ত লোকদল বাংলাদেশের সকল মানুষকে রিপ্রেজেন্ট করছে, এর বাইরে কি কোনো লোক নেই? আছে। কোনো বিরোধী দল কি দরকার নেই? দেশে কি কোনো বিরোধী কণ্ঠস্বর শোনানোর মতো কোনো প্রয়োজন নেই? বেশিরভাগ মানুষই কি এই কয়েকটি দলের সমর্থক এবং এই দলের ভোট দেবে? আমি মনে করি, আমি কালকে বলছিলাম যে অর্ধেকের বেশি মানুষ, এখন বলতে চাই প্রায় 2/3 বেশি মানুষ, 60 থেকে 70% মানুষ এই সরকারের সকল কর্মকাণ্ডের বিরোধী। তাদের কোনো মুখপত্র নেই, তাদের মুখপত্র হিসেবে একমাত্র জাতীয় পার্টি দাঁড়িয়ে আছে। জাতীয় পার্টি তাদের এই কাজ চালিয়ে যাচ্ছে এবং ইনশাল্লাহ এটা কথা মনে রাখবেন, এই কারণেই জাতীয় পার্টির উপর অত্যাচার, এই কারণেই বিগত সরকারের আমলে জাতীয় পার্টির উপর অত্যাচার করা হয়েছিল বিভিন্নভাবে। ষড়যন্ত্রগুলি যতবার সরকার করছে এই একই ষড়যন্ত্র এখন বন্ধ। একটা হলো মামলা দেওয়া, মিথ্যা মামলা সবাই জানে, সকলেই বলছেন মিথ্যা মামলা, তারপরে দেওয়াই চলছে যাচ্ছে। এই মিথ্যা মামলা দিয়ে আমাকে শুধু নয়, আমাদের অনেক নেতা কর্মীদের বেঁচে রাখা হয়েছে। জানেন যে মামলা দিয়েছে সে জানে, যে উকিল আছে তিনি জানেন, যে ম্যাজিস্ট্রেট আছেন, যে জাজ আছেন, ওনারা জানেন যে মিথ্যা মামলা, কিন্তু এনাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে না। আমাদের প্রায় 11 মাস থেকে 10-11 মাস থেকে আপনি সামনে চলে যাচ্ছেন একেবারে, আপনার কারণে আমরা সাইডে গেছি। অনেক কষ্ট করছে মামলা দেওয়া আমাদের লোকের ধরছে এবং তাদের কাছে টিভি লাগছে, দিচ্ছে, বিভিন্নভাবে অত্যাচার করছে। কেন? এই বিরোধী কণ্ঠস্বরকে বন্ধ করতে হবে। বিরোধী কণ্ঠস্বরকে আপনারা সহ্য করতে পারেন না। আপনাকে আমাকে সে কথা বলেন, আপনারা বলেন আমাদের পরিবর্তন এনেছে, আপনারা বলেন আমরা বেশিরভাগকে দমন করেছি, এখন আমরা গণতন্ত্রের ভোটে এগিয়ে যাচ্ছি। আমরা যে ভোটে যাচ্ছেন একই কাজে করছিল আমাদের এর আগে আমাদের যে শেখ হাসিনা সরকার একই কাজ করেছিল, আমাদের মধ্যে প্রবীণ সৃষ্টি করে কিছু লোককে দলের সুযোগ সুবিধা নিয়ে সরকারের সুযোগ সুবিধা নিয়ে তাদেরকে ভাগ করে আমাদের মধ্যে আমাদেরকে ব্ল্যাকমেল করার জন্য ব্যবস্থা করেছিল। এই কাজ আপনারা আবার করছেন, শুধু জেল জুলুম দিচ্ছেন না, এইভাবে একইভাবে চালিয়ে যাচ্ছে। মনে রাখবেন, বাংলাদেশের বেশিরভাগ মানুষ এখন বিরোধী শিবিরে, বাংলাদেশের বেশিরভাগ মানুষ এখন পর্যন্ত জাতীয় পার্টিকে তাদের কণ্ঠস্বর মনে করছে। বাংলাদেশের মানুষ এক হয়ে আপনাদের সকলকে মিলে আবার তাদের আপনাদের পরাজয় করবে ইনশাআল্লাহ। আল্লাহর কাছে একটি প্রার্থনা করি, আল্লাহ আমাদেরকে যাকে আপনি দায়িত্ব দিয়েছো, তাকে সেই পতাকা যার হাতে দিয়েছো, সেই পতাকা যেন ধরে রাখতে পারে, সেই শক্তি তাকে দাও, আমাদেরকে সেই শক্তি দাও। আমরা সেই কণ্ঠস্বর, জনগণের কণ্ঠস্বর, যে কণ্ঠস্বরের ভয়ে আপনার রাজনীতিতে এখন এক দলীয় রাজনীতি করতে, এক ধরনের রাজনীতি, বিরোধী রাজনীতি থাকবে না। তাহলে এখন প্রশ্ন আসে, সেই কারণেই যদি সেটাই হয় তাহলে শেখ হাসিনা কি অপরাধ করেছিল? আমরা শেখ হাসিনার বিরুদ্ধে সকল দল মত নির্বিশেষে আমার জনসাধারণ কেন শেখ হাসিনাকে বেশি করে বিদায় করলো? যখন আপনাদেরকে সেই দায়িত্ব হলো, আপনারা যদি একই কাজ করেন তাহলে পরিবর্তন কি দেখলাম আমরা? আপনারা যদি তাকে বেশিরভাগকে যদি বলে থাকেন যে এটা হলো বেশিরভাগ, এবং আপনারা কি হয়েছেন নব্য বেশিরভাগ। এবং আপনাদের বিষয়ে আমি বলতে চাই, যে কথাটা বলেছেন আপনারা নাকি একটা সরকার পরিবর্তন আন্দোলন হয়েছে, একটা বিপ্লব হয়েছে, সেই বিপ্লবের মতন একটা নাম আমরা শুনলাম ইনকিলাব। ইনকিলাবটা আরবি শব্দ, এর অর্থ হল বিপ্লব অথবা পরিবর্তন, এবং এটাকে উর্দুতে বাংলাতে জানায়, উর্দুতে এবং হিন্দিতে না হয়েছে, এবং ব্রিটিশ বিরোধী আন্দোলন ভারতের ব্যবহার, পরবর্তীকালে ভারতে ইসলামটা আমরা বিশ্বাস করি, সেই এখন নতুন নতুন কথা শুনছি।
কোথার প্রয়োজনে এই ইনকিলাব জিন্দাবাদ, এই ইনকিলাব কোথায় এখন? আপনারা কি পরিবর্তন করলেন যে এখন আবার এই ফেসিবাদকে আপনারা আবার এটাকে শক্তিশালীভাবে ফেসিবাদকে নিয়ে যাচ্ছেন। লক্ষ ফেসিবাদ তৈরি করেছেন, তাহলে পরিবর্তন ইনকিলাব, পরিবর্তন বিপ্লব কি হলো আমরা জানি না। একটা কথা এই কারণে বলতে চাই যে আমাদের ভোট উদযাপন যত করবেন আমরা তত বেশি মুখে দাঁড়াবো। আমাদের সঙ্গে লোক আছে, আমাদের পিছনে লোক থাকবে, আমাদের সঙ্গে লোক থাকবে। আমরা সাধারণ মানুষকে নিয়ে আপনাদের বিরুদ্ধে আপনাদের যেভাবে বাংলাদেশের মানুষ এই বৈষম্য বিরোধী সংগ্রাম যখন শুরু হয়েছিল পয়লা জুলাই অফিসে তখন ভোটের তাদেরকে পুনর্বার গ্রহণ করতে করতে ওটা তখন যে আন্দোলন হয়েছিল যে 4 জুলাই আমরা সেই সময় বলেছিলাম, আমি বলেছিলাম সরকারে দাঁড়িয়ে এটা আসলে কোটা বিরোধী আন্দোলন করা হয়, বেসিক্যালি এটা হলো বৈষম্য বিরোধী আন্দোলন এবং বাংলাদেশের মানুষের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ক্যারেক্টার চরিত্র হলো, বৈশিষ্ট্য হলো তারা বৈষম্য বিরোধী আন্দোলনে সর্বশক্তি জাগিয়ে পড়ে এবং সর্বোচ্চ ত্যাগ করতে প্রস্তুত থাকে যতক্ষণ না এর থেকে তারা রক্ষা পায়। কিন্তু আমরা এই আন্দোলনের শেষ পর্যন্ত আমরা ছিলাম সর্বাত্মকভাবে আমরা আন্দোলনকে সমর্থন করেছি। এমনকি এই আন্দোলন যখন আমরা সরকার তাদের সমর্থন দিয়েছিলাম, সরকার জাতীয় পত্রিকায় সবকিছু আমরা তাদেরকে সমর্থন দেওয়ার জন্য প্রস্তুত ছিলাম। আমরা নতুন বাংলাদেশে চলে গিয়েছিলাম। আমরা চেয়েছিলাম বেশিরভাগ মানুষ এটাতে কেন অংশগ্রহণ করেছিল, আমাদের দেশের বেশিরভাগ মানুষ অংশগ্রহণ করেছিল হাসিনা সরকারের ফ্যাসিস্ট সরকারকে বদল করা হতো। এখন বলাতে আমরা বললাম প্রকৃতবাদ সরকার, কিন্তু তার পরিবর্তে আমরা একটি সুন্দর নির্বাচন চেয়েছিলাম, সেটা দীর্ঘদিন হচ্ছিল না। একই সঙ্গে আমরা চেয়েছিলাম একটি সুন্দর নির্বাচনের মাধ্যমে একটি জবাবদিহিতামূলক সরকার গঠন হোক এবং সেখানে ন্যায় বিচার ভিত্তিক সমাজ, বৈষম্যহীন একটি সমাজ গঠন করা হোক। এটাই ছিল আমাদের দাবি। বেশিরভাগ লোক এই জন্যই সংগ্রাম করেছে, বেশিরভাগ লোক এই জন্যই রাস্তায় বেরোছে। আমি মনে করি বেশিরভাগ লোক জীবন দিয়েছে, আহত হয়েছে, নিহত হয়েছে এইসব কারণে যে আমরা একটি সুন্দর নির্বাচন চাই, আমরা একটি সুন্দর সরকার চাই জবাবদিহিতামূলক, যার মাধ্যমে ন্যায় বিচার ভিত্তিক সমাজ ব্যবস্থা করে উঠবে, বৈষম্যহীন সমাজ গড়ে উঠবে, জবাবদিহিতামূলক সরকার চাই। এখন কি পেয়েছি আমরা? এখন আমরা বেশি নির্বাচনের কোনো কথা আমি পরে বলছি, নির্বাচন হবে কি হবে না সেটা নিয়ে সবাই দুশ্চিন্তা করবে, সবাই চিন্তার মধ্যে আছে নির্বাচন হওয়ার কোনো পরিবেশ আমাদের। এখন আমরা পেয়েছি ন্যায় বিচার না, অন্যায় বিচার, অন্যায় এবং অবিচার ভিত্তিক একটি সমাজ, অন্যায় ভিত্তিক সমাজ যেখানে কোনো ন্যায়ের কোনো অবস্থান নেই, যেখানে সেখানে যাকে তাকে ধরে নেওয়া হচ্ছে, যাকে তাকে বিনা বিচারে আটক করা হচ্ছে, তাকে জামিন দেওয়া হচ্ছে না, বিভিন্নভাবে মানুষকে বিভিন্নভাবে নির্যাতন করা হচ্ছে, নিপীড়ন করা হচ্ছে এবং সব তৈরি করে বেশিরভাগ মানুষকে দোষর ডিক্লেয়ার করে সব তৈরি করে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হচ্ছে। এটা শুরু করা হয়েছিল আমরা যখন দেখলাম যে প্রধান উপদেষ্টা উনি যখন ঘোষণা করলেন যে আমি একটা প্রধান উপদেষ্টা বললেন যে আমার নিয়মদাতা এবং আমার গার্জিয়ান বা আমার অভিভাবক আছেন তারা এখানে ডিজাইন করেছেন এবং তারা এখানে আমি তাদেরকে সর্বোচ্চ সম্মান করছি এবং তাদের অধীনে সকলে আমরা কাজ করবো। এই ধরনের কথা আমরা খারাপ মনে করি না, আমরা মনে করছি ওনারা ভালো কাজ করতে চাচ্ছেন, ওনাদেরকে দেখবেন, বুঝবেন, শুনবেন। কিন্তু আমরা বাস্তবে দেখলাম দুদিন পরে এনারা বললেন এককভাবে ওনাদের কারণে এই বিপ্লব বা এই আন্দোলন সফল হয়েছে, এই বলে থেকে ইনকিলাব সফল হয়েছে ওনাদের কারণে। সেটাকে জাস্টিফাই করতে গিয়ে ওনারা বললেন যে আমরা তো এই আন্দোলন অহিংস ছিল না, বেশিরভাগ মানুষ এটাকে অহিংসা আন্দোলন মনে করে এটাকে সমর্থন দিয়েছিল, আমরা সমর্থন দিয়েছিলাম। একটি নিরীহ মানুষ, নিরীহ একটি ছাত্র, তার একটি সুন্দর যুক্তিপূর্ণ দাবি, সেই দাবির কারণে তাকে আমরা হত্যা করতে যাচ্ছি, তাদেরকে অত্যাচার করছি, নিরীহ মানুষকে অত্যাচার করছি। সেই কারণে ওনারা বললেন না, আমরা তো হত্যাকে তো আমরাও করিয়েছি, তার মানে ওনারা পুলিশ হত্যা করেছেন, হয়তো হত্যা করেছেন, আমরা নাশকতা করেছি, কে বলছে? ওনারা। এবং ওনারা এটাও বলেছে যদি এই যদি সফল না হতো তাহলে আমরা অস্ত্র দিয়ে আবার এই সরকারের আন্দোলন করে তাদেরকে বদল করে তার সশস্ত্র আন্দোলনের মাধ্যমে। অর্থাৎ ওনারা সশস্ত্র আন্দোলন করছিলেন, ওনাদের কাছে বন্ধু ছিল, ওনাদের গোলাগুলি ছিল, ওনাদের ট্রেনিং ছিল। এখন প্রশ্ন আসে এই গোলাবারুদ দিয়ে দিল কেন দিল? এই গোলাবারুদ এখন কোথায় আছে? কেবল ভালো আছে। এরা এই গোলাবারুদ দিয়ে এখন আপনারা
করতে হবে কি করবেন কিনা দেশের মানুষকে এগুলো সম্পর্কে তারা বলেননি। বলে এককভাবে যখন ওনারা চাইলেন এবং আরেকটা জিনিস বললেন যে এককভাবে আমাদেরকে সব ম্যান্ডেট দেওয়া হয়েছে, আমরা এককভাবে সব কিছু করতে হবে। এটা আমি মনে করি সবচেয়ে বড় ভুল। এই ম্যান্ডেট নিয়ে যারা ওনারা করতে চাইলেন সেটা দেশকে বিভক্ত করলেন, দেশের একটি অংশকে, দেশের একটি অংশকে বেশিরভাগ মানুষ যেখানে থাকে তাদেরকে বিভিন্নভাবে দোষক এবং আখ্যা দিয়ে তাদের বিরুদ্ধে সারা দেশের এই তাদের কোথায় যারা সরকারি দল তাদেরকে বেরিয়ে দেওয়া হলো। তাদের শুধু রাজনৈতিক প্রতিষ্ঠা নয়, ব্যবসা বাণিজ্য পারিবারিক সমস্ত প্রতিষ্ঠা শুধু মহান্তরী করে এই যে ফেসিবাদের দূষণ তাদের উপর অত্যাচার করা শুরু হলো এবং এমন একটা পর্যায়ে দেশ চলে গেল যে ফেসিবাদের এই আঘাত থেকে, ফেসিবাদের এই আক্রমণ থেকে, মহব্বাদী থেকে যারা আজকে মবের দিদি দিচ্ছে কালকে তারা মবের শিকার হচ্ছে। দেশে আইন শৃঙ্খলা সম্পূর্ণভাবে থেকে পড়ছে। এখন আপনি প্রথমে সম্পূর্ণ দাবি করলেন, তারপরে ভাগ করলেন, তারপরে তাদের দ্বারা সহিংসতা সৃষ্টি করলেন। এইভাবে দেশে একটি ভাঙাহানি মাটামানি কাটাকাটি দেশ তৈরি হলো। এখন আপনি নির্বাচনে গিয়ে নিজস্ব স্টাইলে নির্বাচন করতে পারবেন। এই সরকার নির্বাচন দেওয়ার জন্য যথেষ্টভাবে উপযুক্ত বলে আমি মনে করি না। কেননা নির্বাচনের জন্য যেগুলো থাকে পুলিশ আর প্রশাসন, বিচার বিভাগ দায়িত্ব থাকে, এই সমস্তগুলোকে ওনারা বিভিন্নভাবে তাদের মনোবল ভেঙে দিয়েছেন। বিভিন্নভাবে তাদের হাজার হাজার মানুষকে মামলা করতে বাজিয়ে তাদেরকে অন্যায়ভাবে তাদেরকে চাকরি ছিল বা তার ভিতরে বিভিন্ন নির্যাতনগুলো কাজ করা হচ্ছে। পালিয়ে আছে অনেকে। আর যে জায়গাগুলো খালি হচ্ছে সেখানে বিভিন্ন দলের লোককে ঢুকিয়ে দিয়ে বিএনপি জামাতের লোককে দিয়ে দলীয়করণ তুচ্ছ এবং মনোবল শূন্য একটি ভোট গঠন করা হয়েছে। এই ভোটের দ্বারা কখনোই নির্বাচন সঠিকভাবে হতে পারে না। আরেকটা কথা হলো, নির্বাচন সঠিকভাবে দেওয়ার এই সরকারের কোনো ইচ্ছা আছে কি? আপনি যদি অবাক করতে চান নির্বাচন, তাহলে সকলকে অংশগ্রহণ করতে দিবেন। আপনি যে সকলকে অংশগ্রহণ করতে দিবেন না, কিন্তু সরকারি দল তাদেরকে অংশগ্রহণ করতে দিবেন, তাহলে তো অবাক হলো না। আর নিরপেক্ষ দিতে পারবেন, সুস্থ নিরাপত্তার জন্য আপনার নিজের দলকে আপনি রাখতে পারেন না। আপনার নিজের দলের লোক এখনো বাইরে আছে, তারা পুলিশের প্রোটেকশন শুধু নয়, আর মিডিয়াক দিয়ে তাদেরকে প্রোটেকশন দেওয়া হচ্ছে, সমস্ত সর্বতভাবে সব কিছু সুবিধা দেওয়া হচ্ছে। আর নিজস্ব দলের লোক এখনো আপনার আছে। কিভাবে আপনি নিরপেক্ষ নির্বাচন দিবেন? আসলে নির্বাচন দিতে চান? সরকারি দলের মধ্যে এখন দেখা যাচ্ছে তারা একটি কোশ্চন, আমরা চাই সংস্কার, আমরা চাই বিচার, না হলে আমরা নির্বাচন করব। সংস্কার একটি প্রক্রিয়া যেটার কোনো শেষ নাই এবং সকল জনগণ যেটা গ্রহণ করবে সেই সংস্কারই সংস্কার, সেই সংস্কারে দেশের থাকবে। গায়ের করে চাপিয়ে দেওয়ার সংস্কার মানুষের গ্রহণ করবে না। আর বিচার, বিচার আপনি যোগ্যতা না উড়ে করে 5-6 বছর আগে বিচার হবে। এখন আপনি বলছেন সংস্কার না করলে, বিচার না করলে আমি নির্বাচনে যাব না। এখন প্রশ্ন আসে, ওনারা যদি নির্বাচনে না যান, তাহলে কাকে নিয়ে সরকার নির্বাচন করবেন? একদলীয় নির্বাচন তো হবে না। তখন প্রশ্ন আসবে যে আমরা তাহলে নির্বাচন করবো কিভাবে? কোনো দলের তো আসতেছে না নির্বাচন। আমরা মনে করি এই সরকার যথেষ্ট পরিমাণ ক্ষতি করেছে, দেশের মানুষকে মানুষের বিরুদ্ধে লেগিয়ে দিয়েছে। সারা দেশে একটা ইচ্ছা, কোন রকম কারাগারি করেছে, সেটা ইকোনমি একেবারে দেশের অর্থনৈতিক দুরবস্থার চরমে চলে গেছে। শেখ হাসিনা এক জায়গায় নিয়েছিল, আমরা মনে করেছিলাম এর থেকে দেশ উন্নতির দিকে যাবে, এর থেকে দেশ নিচের দিকে যাচ্ছে। দেশ কোনো উন্নতির দিকে যাচ্ছে না, দেশের অবস্থা খারাপ থেকে খারাপ হচ্ছে। এবং এইখানে প্রশ্ন আসে যে আপনি এই আন্দোলন, এই ইনকিলাব, এই সরকার জীবনের বিপ্লব যাই বলেন না কেন, সেটাকে আমি মনে করি ব্যর্থ হয়েছে, ব্যর্থ হয়েছে। সরকার এবং তার যারা নিয়োজিত নিয়োজিত সরকারি দল, তারা এই তার জায়গায় এরা ব্যর্থ হয়েছেন। এবং সেটা কিভাবে প্রমাণ হলো, যান রিক্সাওয়ালাকে জিজ্ঞাসা করে, যান রিক্সার করে বসেন তাদেরকে জিজ্ঞেস করেন। আপনারা মিল ফ্যাক্টরিতে যান, ফ্যাক্টরির মালিককে জিজ্ঞাসা করেন, ফ্যাক্টরির ওয়ার্কারকে। শপিং সেন্টারে যান, শপিং সেন্টারে মালিককে জিজ্ঞাসা করেন, দোকানদারকে জিজ্ঞাসা করেন, যারা কাস্টমার তাদের জিজ্ঞাসা করেন। কি বলবে?
বেশিরভাগ মানুষ আমরা দেখেছি দিন দিন এই সংখ্যা বাড়ছে। বেশিরভাগ মানুষ বলছে আমরা আগেই তো ভালো ছিলাম, আগেই তো ভালো ছিলাম। অর্থটা হলো এখন কাটছে ভালো ছিল, তখন আগে যেটা ছিলাম সেটা ভালো ছিলাম বলা যায় না, এখনকার তুলনায় ভালো ছিল। এখন কি বেশিরভাগ লোক এই কথাতে যায়, তার মানে বেশিরভাগ লোক বর্তমান এই পরিবর্তন বিপ্লব সরকার বিরোধী আন্দোলনের সাফল্যে তারা কোনো খুশি হতে পারছে না। যদিও মানুষের মধ্যে একটা স্বতঃস্ফূর্ততা ছিল এই সরকারকে পতন করানোর পরে একটি সুন্দর দেশ হবে, যে দেশের সুন্দর একটি নির্বাচন হবে, যে দেশের মানুষ বৈষম্য থেকে নিজেদের জন্য মুক্ত হবে, যে দেশের মানুষ অত্যাচার করে মুক্ত হবে না। এই অত্যাচার নিপীড়নের বিরুদ্ধে আমরা সংগ্রাম করেছিলাম, দীর্ঘদিন আমরা চেয়েছিলাম এরকম প্রস্তুতবাদী সরকার যেন না থাকে। সবাই ট্র্যাক হয়েছিল, এখানে কোনো দল মতের বেশি ছিল না। এই ছাত্রদের পিছনে দাঁড়িয়েছিল তাদের অভিভাবকরা, এই ছাত্রদের পিছনে দাঁড়িয়েছিল তাদের প্রতিবেশীরা, তাদের টিচাররা, তাদের করে গভর্নিং করে বিভিন্ন অফিস, বিভিন্ন আদালত, বিভিন্ন জায়গাকার মানুষ, শ্রমিক, কৃষক, ব্যবসায়ী, বিভিন্ন শ্রমিক, বড় বড় দোকানের মালিক, নিজের শপিং সেন্টার, সবাই আমি দেখেছি এই সরকারের বদলের সময় তারা খুশি হয়েছে। তারা চেয়েছিল এই সরকার দল মত কিন্তু আপনারা যখন একক কর্তৃত্ব নিয়ে ফেললেন, সবাইকে বাদ দিলেন এবং এক করে আপনার নিজের ইচ্ছা মতো মানুষকে দোষর বানিয়ে দিলেন, মানুষকে ফেসিবাদ বানিয়ে দিলেন, অত্যাচার অনাচারে দেশ ভরিয়ে দিলেন, প্রতিহিংসা পুরাপুরি দেশ শেষ করে দিলেন। তখন তো আপনাদের আমি আর কিছু দিতে পারি না, এটা ধ্বংস করেছেন আপনারা। এই বিপ্লব ধ্বংস হয়েছে, এখন আমাদের কি করণীয় আছে? আমাদের করণীয় হলো আমাদেরকে আমাদের সংগ্রাম চালিয়ে দিতে হবে। সংগ্রাম শেষ হয় নাই, ইনকিলাব শেষ হয় নাই। ইনকিলাবের কথা বলে আমার আরেকটা কথা শুনলাম, নতুন কথা আমাদের মুজিব পাক তিনি একটা বই লিখেছেন এখন খন্দকার ইলিয়াস দীর্ঘদিন আগে, এবং সেই বইটার কোনো পরেও না কেউ জানে না। আমি অনেককে জিজ্ঞেস করি মুজিব পাক বলে কি, এটা কেউ জানে না। আমাদের তরুণ নেতা এটা কোথা থেকে আবিষ্কার করলেন শত্রু হিসাবে, তারা মানে এই শত্রুর কথা আমি লেগে সঙ্গী জানি। আবার কিছুদিন থেকে দেখছি কিছু নেতা আমাদেরকে দোষর হিসাবে নানানভাবে চিহ্নিত করছে। যারা করছেন তাদেরকে বলবো আয়নায় নিজের চেহারা দেখে। বাংলাদেশের সবচেয়ে বড় ফেসিবাদী সরকার যদি থাকে সেটা 71-এর যে সেটা পাকিস্তানি আর্মি যখন বাংলাদেশ যারা শাসন করে, সেটা হলো বাংলাদেশের সবচেয়ে বড় ফেসিবাদী সরকার। সেই ফেসিবাদী সরকারের দোষর দিয়েছিল বেশিরভাগই সরকার যদি বলেন খালি আওয়ামী লীগই বাংলাদেশের বেশিরভাগই সরকার ছিল। এর আগে করে সরকাররা বলে পরপর সবসময় দুর্নীতি চাপের বাংলায় আপনারা কোনো সময় এরকম সরকার দেখেন নাই। দলীয়করণ করা হয়েছে প্রাতিষ্ঠানিকভাবে দিয়ে কাকে বিসিএসে পাস করা যাবে, কাকে পরিচয় ফেল করা যাবে, কাকে বাদ দেওয়া দেখেন নাই। আপনারা দেখেন নাই যে কেবল একটি বাহিনী গঠন করে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড শুরু করেছিল কোন, এবং সংবিধানকে পরিবর্তন করে পরবর্তী নির্বাচনকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছিল কোন, এবং একতরফা নির্বাচনে অর্ধেক পার হয়ে গেছিল, প্রায় অর্ধেকের বেশি লোক আনকন্টেস্টেড ইলেকশন ডিক্লেয়ার হয়েছে কোন। আপনি যদি বেশিরভাগ বলেন বড় বেশিরভাগ কাছাকাছি বলেন, তাহলে তার আগের সরকারগুলো ছোট বেশিরভাগ হলো তো বেশিরভাগ ছিল, রাজ্য সরকার ছিল, রাজ্য সরকার কারা ছিলেন। বেশিরভাগের দোষরের কথা বলেন না, বেশিরভাগের দোষর আমরা আয়না এবং কেউ বেশিরভাগের দোষরের সময় বেশিরভাগের দোষর ছিলাম না। আমাদের সঙ্গে যারা বেশিরভাগের দোষর ছিল তারা আল্লাহর রহমতে আবার সেই একই কাজ করার জন্য আমাদের দেশগুলিকে আমাদের রক্ষা করে। জনগণের দল ছিল, সবসময় জনগণের দল থাকো, জনগণের পক্ষে থাকো, জনগণের সামনের দিকে জাতীয় পার্টির দিন, সামনের দিকের দিন বাংলাদেশের দিন, সামনের দিকের দিন এই শুভ দিন, যেদিনে মানুষ বৈষম্যহীন একটি সমাজ হবে, সেই দিনে মানুষ ন্যায় বিচার উপহার হবে, ন্যায় বিচার ভিত্তিক সমাজ, ন্যায় বিচার ভিত্তিক সমাজ হবে। সেই যখন দেশ আমরা তৈরি করবো ইনশাআল্লাহ, এখানে জবাবদিহিতামূলক জবাবদিহি করতে হবে সবাইকে, সবাই তার শাস্তি হবে, যার কোনো নেতা করবে, কিন্তু কোনো প্রতিহিংসামূলক শাস্তি নয়। আমরা চাই সরকার পরিবর্তনের ঘরগুলিতে লাভ দিয়ে ছাপিয়ে পড়া হয়েছে, আগের সরকারের বিরুদ্ধে ছাড়তে শুরু করে দেওয়া হয়, সবাইকে জেলে পাঠিয়ে দেওয়া হয়। এই কালচার থেকে বেরিয়ে আসতে হবে।
নাহলে কেউ সরকার থেকে পদত্যাগ করতে পারবে না। এর নির্দিষ্ট সময় থাকবে, যদি কেউ দোষ করে তাকে প্রবার হয়েছে আপনার শাস্তি। কিন্তু এই সরকারি ছিল বলেই সে খারাপ, কিন্তু তাকে আপনার পছন্দ হয়নি বা আপনি আমাকে আপনার বলে যাবেন আপনার কিন্তু আমরা ঘাড়ে লাফিয়ে পড়বো, সেই ধরনের রাজনীতি শেষ করতে হবে। প্রতিহিংসা ঘৃণার রাজনীতি শেষ করতে হবে। জাতীয় পার্টির মানুষ শান্তিপ্রিয় মানুষ, তাকে শান্তিপ্রিয়ভাবে থাকতে দিন, তাকে ভালোভাবে থাকতে দিন, তাকে শান্তিপূর্ণভাবে ঘুমাতে দিন, তাদের ঘাড়ের উপরে লাফিয়ে পড়েন না, তাদেরকে বিভিন্নভাবে আপনারা উৎসাহিত করেন না অপকর্ম করার জন্য। এবং মব ফাইন্যান্স করে আপনারা যে আজকে সৃষ্টি করেছেন, আমরা কিছুদিন আগে দেখলাম কিছু কিছু বড় বড় আমাদের উপদেষ্টা সেই মব ফাইন্যান্সের শিকার হয়েছে। এবং ভবিষ্যতে যদি আর কেউ না হয় তার জন্য আপনারা শিকার হয়ে যান। দরকার হলে